কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা, কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। অর্থাৎ যেটা অভাব পূরণ করতেছে। এই যে আমি এই পেনটা ইউজ করতেছি আমি এখানে লেখার জন্য, তার মানে এর কি আছে, এর একটা উপযোগ আছে। কেন আমি উপযোগ আছে বলতে পারতেছি? কারণ এই যে আমার এই সময়টা এখন লিখতে হবে, সে লেখার কাজটা এই মার্কার দ্বারা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। তার মানে আমি এখানে বলতে পারি যে এর উপযোগ আছে। তার এই যে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাটাকে আমরা উপযোগ বলে থাকি। এখন একটু এই যে ছোট্ট একটা কথা বললাম, এই কথাটাকে আমরা আমাদের বাস্তবিক জীবনের সাথে কাজে লাগাবো। তুমি তোমার চারপাশে যত যা কিছু আছে, যেখানে যা কিছু রয়েছে সবকিছুর সাথে মিলিয়ে দেখো যে আসলে উপযোগটা বুঝতে পারো কিনা। তোমার নিত্য ব্যবহার্য তুমি যা যা করতেছো সেই কাজগুলোর সাথে মিলাও, একটু মিলিয়ে দেখো, তাহলে কিন্তু উপযোগ বিষয়টা বোঝা হয়ে যাবে যে আসলে কোনটাকে আমরা উপযোগ বলতেছি, কোন জিনিসটা উপযোগ। আমার যখন মানুষের অভাব পূরণ করে, কোনো মানুষের চাওয়া পূরণ করতে পারে, তখনই যে চাওয়াটা বা অভাবটা পূরণ করতে পারতেছে সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা বলতেছি উপযোগ। অর্থাৎ অভাব পূরণের ক্ষমতাটাকেই আমরা বলতেছি উপযোগ। আমরা উপযোগের শ্রেণী বিভাগ দেখবো যে কি কি উপযোগ রয়েছে, মানে কি ধরনের উপযোগ রয়েছে। আমরা যদি শ্রেণী বিভাগ দেখি, তখন অনেক ধরনের শ্রেণী রয়েছে, অনেক কিছুই অনেক রকম ভাবে আমাদের উপযোগ বৃদ্ধি করে। প্রথমত আমরা দেখব রূপগত উপযোগ। রূপগত একটা জিনিসের বা একটা দ্রব্যের বা একটা পণ্যের রূপটা যদি আমরা পরিবর্তন করি, সেক্ষেত্রে উপযোগের পরিবর্তন হয়। উপযোগের পরিবর্তন আমরা দেখতে পাই। মানুষের ওই যে অভাব পূরণ করতেছে, আমার অভাব, একটা জিনিস দেখে তো আমার একটা অভাব বোধ, আমার একটা চাহিদা, এটা তো বাড়াতে হবে। তো রূপগতর ক্ষেত্রে আমরা সেই দিকটা দেখতে পাবো। রূপগত উপযোগের ক্ষেত্রে যে বনে কাঠ আছে, গাছ আছে, গাছও কিন্তু আমার অভাব পূরণ করতেছে, কাঠও কিন্তু আমার দরকার। এই কাঠটা যখন রূপ পরিবর্তন করে আমি সোফা, তারপরে হচ্ছে চেয়ার, টেবিল, আলমিরা এগুলো তৈরি করতেছি, তখন কিন্তু নতুন একটা উপযোগ সৃষ্টি হচ্ছে এখানে। কারণ আমার সোফা দরকার, আমার খাট দরকার, আমার ঘুমানোর জন্য খাট দরকার, আমার কিন্তু তখন কাঠ দরকার না, কাঠেরও কিন্তু উপযোগ আছে, কাঠেরও একটা উপযোগ আছে, কাঠ থেকে একটা কাজ করা যাচ্ছে। আবার কি, এই যে আমি খাটটা তৈরি করতেছি, নতুন একটা উপযোগ সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে রূপগত উপযোগ। এবার দেখো আরেকটা শ্রেণী বিভাগে আমরা আরেকটা দিক দেখতে পারি, সেটা হচ্ছে স্থানগত উপযোগ। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করলে একটা জিনিসের উপযোগ পরিবর্তন হতে পারে। গ্রাম অঞ্চলে আমরা যে সকল পণ্যগুলো পেয়ে থাকি, কিছু কিছু ক্ষেত্রে গ্রাম অঞ্চলে তার কোনো উপযোগ থাকে না, কিন্তু সেখানে ওইটা স্থান পরিবর্তন করে অন্য আরেকটা জায়গায় নিয়ে গেলে সেটা কিন্তু দাম, ডিমান্ড অনেকাংশে বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, সেটার গুরুত্ব বেড়ে যায়। তার মানে কি, ওই যে মানুষের একটা আগ্রহ আছে এই পণ্যটার উপরে, এই কারণে কি হচ্ছে, এই কারণে তার উপযোগটা বেড়ে যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি স্থানগত উপযোগ। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করার মাধ্যমে এই উপযোগটার সৃষ্টি হচ্ছে, বিধায় এটাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ। এবার দেখো আরেকটা বিষয়, সময়গত উপযোগ। সময়গত উপযোগ যে এক একটা পণ্যের সময়ের উপর নির্ভর করে কোনটা কোন সময় কি ধরনের উপযোগ সৃষ্টি করবে। কারণ সবসময় সবকিছু পণ্যের চাহিদা বা অভাববোধ মানুষের হয় না। এক এক সময় এক এক রকম দ্রব্যের বা এক এক রকম জিনিসের উপর মানুষের চাহিদা বা অভাববোধ হয়ে থাকে। সেই কারণে আমরা দেখব যে সময়গত দিকের উপর ভিত্তি করেও কিন্তু মানুষের উপযোগ সৃষ্টি হয়। কারণ আমার শীতকালে একরকম জিনিসের অভাববোধ বা একরকম জিনিসের গুরুত্ব থাকবে, গরমকালে কিন্তু সেটা থাকবে না। একটু চিন্তা করো, তুমি শীতের পোশাক যদি পরো, শীতের যে মোটা পোশাকগুলো রয়েছে সেগুলো কিন্তু গরমের সময় যত দামি হোক না কেন, তুমি 10,000 টাকা দিয়ে একটা ব্লেজার বানিয়েছো, তুমি কিন্তু তোমার হচ্ছে ওই গরমের সময় বাইরে ওই ব্লেজার তোমার কাজে আসবে না, উপযোগ কিন্তু থাকবে না। কিন্তু শীতের সময় ওটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এখানে সময়ের উপর ভিত্তি করেও কিন্তু উপযোগ সৃষ্টি হয়। এরপর আমরা আরো কিছু দিক দেখব। একটা হচ্ছে সেবাগত উপযোগ, অর্থাৎ মানুষের বিভিন্ন ধরনের সেবার মাধ্যমে উপযোগের সৃষ্টি হয়। কারণ ওই যে অভাব পূরণ করতেছে, অভাব পূরণের ক্ষমতা থেকেই উপযোগের সৃষ্টি হয়। সুতরাং সেবা করার মাধ্যমে মানুষের এক ধরনের উপযোগ সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা এখানে সেবাগত উপযোগ নাম নিতে পারি। এছাড়া আরো দুইটা আমরা দেখব, সত্যগত এবং সর্বশেষ যেটা দেখব সেটা হচ্ছে জ্ঞানগত উপযোগ। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু দেখবো যে এরা কি করতেছে, কোনো না কোনো ভাবে আমাদের অভাব পূরণের একটা প্রসেস, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ধরনের
আমাদের অভাব পূরণ হচ্ছে, আমাদের চাহিদা পূরণ হচ্ছে। কারণ নিজের ক্ষেত্রে একটা বার ভাবো, মানুষের অভাবের কিন্তু ধরন একরকম না, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মানুষের মধ্যে অভাববোধ সৃষ্টি হয়। যারা অসহায় হতদরিদ্র রয়েছে তাদের অভাববোধ একরকম, যারা উচ্চবিত্ত, যারা অনেক উঁচুতে অবস্থান করতেছে তাদের অভাব কিন্তু একরকম। অর্থাৎ সব ধরনের উপযোগ, সবার উপযোগ, সব পণ্যের উপযোগ কিন্তু সবার কাছে একরকম নয়। উপযোগের ধারণা নিয়ে কথা বলি, তাহলে আমরা 3 ধরনের উপযোগ পাবো। ধারণাতে 3 ধরনের উপযোগ পাবো। একটা হচ্ছে প্রাথমিক উপযোগ, প্রাথমিক উপযোগ, একটা হচ্ছে প্রান্তিক উপযোগ, একটা হচ্ছে প্রান্তিক উপযোগ, আর আরেকটা হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগ। আমরা এই 3 ধরনের ধারণা পাবো উপযোগের ক্ষেত্রে, প্রাথমিক, প্রান্তিক এবং মোট উপযোগ। আমাদের প্রান্তিক উপযোগ নিয়ে অনেক প্রশ্ন আসে, অনেক কিছু আমাদের পড়তে হবে। তারপর আমরা আজকে ধারণাটা নিয়ে নিই যে আসলে উপযোগের এই ধারণাগুলোতে কি আসতেছে। প্রাথমিক উপযোগ অর্থাৎ তুমি একটা পণ্য থেকে যে প্রাথমিক প্রারম্ভিক পর্যায়ে যে উপকারিতাটা লাভ করতেছো সেটা হচ্ছে তোমার প্রাথমিক উপযোগ। আর প্রান্তিক উপযোগ অর্থাৎ তোমার একক গ্রহণ করার পর অতিরিক্ত যে একক গ্রহণ করবা। প্রান্তিকটা ইম্পর্টেন্ট, এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে অতিরিক্ত গ্রহণ করা, অতিরিক্ত একক গ্রহণ করা, অতিরিক্ত একক গ্রহণ করাটা হচ্ছে প্রান্তিক উপযোগ। অর্থাৎ আমার কথার কথা বললাম যে আমার 2 বা 3 একক উপযোগ গ্রহণ করলেই হতো, কিন্তু দাম কম থাকার কারণে আমি অতিরিক্ত আরো 1 একক গ্রহণ করলাম, তার কি এই যে বা আরো অতিরিক্ত কোনো সুবিধা পেলাম, সেটা হচ্ছে কি প্রান্তিক। আর মোট হচ্ছে কি, এই যে আমি প্রাথমিক প্রান্তিক টোটালটাকে কম্পেয়ার করে পুরোপুরি যেটা থাকতেছে, যে অংশটুকু থাকতেছে সেটার যোগফলকেই আমরা বলতেছি মোট উপযোগ। তো এই হচ্ছে আমাদের উপযোগ, উপযোগের শ্রেণীবিভাগ এবং উপযোগের ধারণা।